আপনি কি ট্রেডিংকে শুধুমাত্র চার্ট এবং স্ট্র্যাটেজির খেলা মনে করেন? তাহলে ভুল ভাবছেন, কারণ আসল খেলা আপনার মস্তিষ্ক এবং শৃঙ্খলার। দি আর্ট অফ ট্রেডিং বইটি বলে যে বাজারে টিকে থাকা শুধু প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে নয়, বরং মানসিক ভারসাম্য, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে সম্ভব হয়। এই বইটি ট্রেডিংকে একটি শিল্পের মতো উপস্থাপন করে, যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্তের একটি অর্থ আছে। এই ভিডিওতে আমরা জানব কিভাবে একজন ট্রেডার তার মানসিকতা, আবেগ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে আয়ত্ত করতে পারে, যাতে সে বাজারে দীর্ঘ সময় ধরে সফল থাকতে পারে। সুতরাং আপনি যদি ট্রেডিংয়ে শুধু টাকা নয়, একটি পরিপক্ক চিন্তাভাবনাও আনতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। অধ্যায় ১, অংশ ১। ট্রেডিং কোনো জুয়া নয়, বরং একটি শিল্প, যাকে বুদ্ধি, শৃঙ্খলা এবং সঠিক জ্ঞান দিয়ে শেখা যায়। এই লাইনটি আপনার ট্রেডিং ক্যারিয়ারের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য। আপনি যদি মনে করেন যে বাজারে টাকা উপার্জন করা শুধু ভাগ্যের ব্যাপার, তাহলে আপনি একটি বড় সুযোগ হারাচ্ছেন। আসলে ট্রেডিং একটি বিজ্ঞান, যেখানে নিয়ম, প্যাটার্ন এবং মনোবিজ্ঞানের গভীর সমন্বয় থাকে। এটি বোঝা এবং শেখা প্রতিটি নতুন ট্রেডারের জন্য জরুরি। ট্রেডিং শুরু হয় বাজারকে বোঝার মাধ্যমে। বাজারে প্রতিদিন লক্ষ লক্ষ লেনদেন হয়, এবং এর পেছনে লুকিয়ে থাকে সেই প্রবণতা এবং সংকেত যা একজন সফল ট্রেডার দেখতে পায়। এই সংকেতগুলো আপনাকে বলে কখন কিনতে হবে, কখন বিক্রি করতে হবে এবং কখন বিশ্রাম নিতে হবে। সবচেয়ে প্রথমে বুঝতে হবে বাজার সব সময় সঠিক। এটি আপনার ইচ্ছা, আশা বা ভয়ের ওপর নির্ভর করে না। এর নিজস্ব একটি আচরণ আছে, যা লক্ষ লক্ষ বিনিয়োগকারীর অনুভূতির ফল। তাই যেই ট্রেডার নিজেকে আবেগ থেকে দূরে রাখতে পারে, সেই জেতে। আপনি হয়তো ভাবছেন, কিভাবে নিজেকে আবেগ থেকে আলাদা রাখা যায়? এর জন্য সবচেয়ে জরুরি হল নিজের মানসিক প্রস্তুতি। ট্রেডিং একটি মানসিক খেলা। যেমন ক্রিকেট বা ফুটবলে আপনার ফিটনেস জরুরি, তেমনি ট্রেডিংয়ে আপনার মানসিক অবস্থা। ভয়, লোভ এবং তাড়াহুড়ো, এই তিনটি শত্রু আপনার চিন্তাভাবনাকে মেঘে ঢেকে দেয়। একবার যখন আপনি বাজারের মৌলিক ভাষা শিখে যাবেন, যেমন সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ডস, ভলিউম এবং প্যাটার্ন, তখন আপনাকে নিজের ওপর বিশ্বাস করতে শুরু করতে হবে। বাজারে প্রতিটি প্যাটার্ন বা সংকেত শতভাগ সঠিক হয় না। আসল শিল্প হল কখন এর ওপর ভরসা করতে হবে। নিজেকে আবেগ থেকে আলাদা রাখা যায়? এর জন্য সবচেয়ে জরুরি হল নিজের মানসিক প্রস্তুতি। ট্রেডিং একটি মানসিক খেলা। যেমন ক্রিকেট বা ফুটবলে আপনার ফিটনেস জরুরি, তেমনি ট্রেডিংয়ে আপনার মানসিক অবস্থা। ভয়, লোভ এবং তাড়াহুড়ো, এই তিনটি শত্রু আপনার চিন্তাভাবনাকে মেঘে ঢেকে দেয়। একবার যখন আপনি বাজারের মৌলিক ভাষা শিখে যাবেন, যেমন সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ডস, ভলিউম এবং প্যাটার্ন, তখন আপনাকে নিজের ওপর বিশ্বাস করতে শুরু করতে হবে। বাজারে প্রতিটি প্যাটার্ন বা সংকেত শতভাগ সঠিক হয় না। আসল শিল্প হল কখন এর ওপর ভরসা করতে হবে। কৌশল অবলম্বন করতে হয়, যেমন স্থানীয় অর্থনীতি, সরকারি নীতি এবং বিদেশি বিনিয়োগের প্রভাব। মার্কেটিংয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে ট্রেডিং এমন একটি ব্যবসা যেখানে আপনার সবচেয়ে বড় গ্রাহক স্বয়ং আপনি। যদি আপনি আপনার মনকে বুঝতে শেখেন, তাহলে আপনার ট্রেডিংয়ের সিদ্ধান্তগুলো আরও বুদ্ধিমানের সাথে নেওয়া হবে। এটি তখনই সম্ভব যখন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করবেন এবং প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি মনস্তাত্ত্বিক বোঝাপড়াও গড়ে তুলবেন। সফল ট্রেডাররা তাদের জ্ঞানকে ক্রমাগত আপডেট করে। বাজারের পরিবেশ, নিয়ম এবং প্রযুক্তি পরিবর্তিত হতে থাকে। যদি আপনি স্থির থাকেন এবং শেখা বন্ধ করে দেন, তাহলে বাজার আপনাকে পেছনে ফেলে দেবে। তাই একজন ট্রেডারের সবচেয়ে বড় শক্তি হল তার শেখার আগ্রহ এবং ধৈর্য। ট্রেডিংয়ে যে বিষয়টি সবচেয়ে আলাদা করে তোলে, তা হল আপনার ঝুঁকি ব্যবস্থাপনা। যতই বিশ্লেষণ করুন, বাজারে সব সময় অনিশ্চয়তা থাকে। তাই প্রতিটি ট্রেডের সাথে ঝুঁকি পরিচালনা করা জরুরি। এটি জানা জরুরি যে একটি ট্রেডে কতটা ক্ষতি সহ্য করা যেতে পারে এবং তার বেশি নয়। পরবর্তী বিষয়টি হল ট্রেডিং প্ল্যান অনুসরণ করা। অনেক সময় ট্রেডাররা একবার প্ল্যান তৈরি করে তা ছেড়ে দেয়, কিন্তু বাজারে সফলতা অর্জনকারী ট্রেডাররা তাদের নিয়ম কঠোরভাবে পালন করে, যদিও বাজার ওঠানামা করে। শৃঙ্খলা ছাড়া ট্রেডিংয়ে সফলতা পাওয়া কঠিন।
ট্রেডিং বোঝার জন্য আপনাকে বাজারের বিভিন্ন সরঞ্জাম এবং কৌশল জানতে হবে, যেমন চার্ট অ্যানালিসিস, ইন্ডিকেটর এবং ট্রেডিং সিগন্যাল। এটি আপনাকে ইঙ্গিত দেয় যে বাজার কোন দিকে যেতে পারে। তবে প্রতিটি সরঞ্জামের নিজস্ব সীমাবদ্ধতা থাকে, তাই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখা জরুরি। বিশেষ করে ভারতে খুচরো বিনিয়োগকারীদের জন্য এটি জরুরি যে তারা বুদ্ধিমানের সাথে ট্রেডিং করে এবং কোনো টিপস বা গুজবের উপর ভরসা না করে। বাজারে তেজি বা মন্দার সময় ভয়ে বা লোভে পড়ে সিদ্ধান্ত নেওয়া বড় ক্ষতির কারণ হতে পারে। ট্রেডিংয়ে মানসিক স্থিতিশীলতার চেয়ে বেশি কিছু নেই। যদি আপনি নিজের মেজাজ এবং মানসিক অবস্থা বোঝেন, তাহলে আপনি আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়াতে পারবেন। তাই ট্রেডিং এমন একটি পেশা যেখানে আত্মজ্ঞান এবং নিয়ন্ত্রণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সাথে এটিও জানা জরুরি যে প্রতিটি ট্রেড সফল হয় না। হার থেকে শেখা এবং তাড়াহুড়ো না করাই একজন ভালো ট্রেডার তৈরি করে। বাজারে ধৈর্যই সবচেয়ে বড় সম্পদ। ট্রেডিংয়ের সবচেয়ে বড় সুবিধা হল এটি আপনাকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যায়। যদি আপনি সঠিক জ্ঞান, শৃঙ্খলা এবং সঠিক কৌশল অবলম্বন করেন, তাহলে বাজারে আপনার সফলতা নিশ্চিত। কিন্তু এর জন্য নিরন্তর অনুশীলন, সঠিক সিদ্ধান্ত এবং মানসিক দৃঢ়তার প্রয়োজন। মার্কেটিংয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে ট্রেডিংয়ের শিল্প শিখে আপনি আপনার আর্থিক জীবনকে স্থিতিশীল এবং সুরক্ষিত করতে পারেন। এটি কোনো জাদু নয়, বরং একটি সুসংগঠিত প্রক্রিয়া যেখানে নিরন্তর উন্নতি এবং শেখার প্রয়োজন। অধ্যায় ১, অংশ ২। ট্রেডিংয়ের দুনিয়ায় প্রথম নিয়ম হল শিক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। সঠিক তথ্য ছাড়া বাজারে পা রাখা ততটাই বিপজ্জনক যতটা হেলমেট ছাড়া বাইক চালানো। আপনাকে বাজারের নিয়ম, সরঞ্জাম এবং কৌশলগুলো গভীরভাবে বুঝতে হবে। প্রায়শই দেখা যায় যে নতুন ট্রেডাররা শোনে যে কোনো বড় উপার্জন করেছে, তখন তারা তারই অনুকরণ করতে শুরু করে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকের পরিস্থিতি ভিন্ন হয়। আপনার সফলতা আপনার নিজের বোঝাপড়া, অভিজ্ঞতা এবং শৃঙ্খলার উপর নির্ভর করে। ট্রেডিংয়ে যত দ্রুত আপনি শিখবেন, তত দ্রুত আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন। ভুল হবেই, কিন্তু সেগুলো থেকে শেখা জরুরি। বাজারে প্রতিটি ক্ষতি আপনাকে আরও ভালো ট্রেডার করে তোলে, যদি আপনি তা থেকে সঠিক শিক্ষা নেন। সহজ ভাষায় বললে, ট্রেডিং মানে হল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। এর ভিত্তি হল বাজারের বিশ্লেষণ। এটি দুই প্রকারের হয়: ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস। ফান্ডামেন্টাল অ্যানালিসিসে কোম্পানি, দেশ বা অর্থনীতির আর্থিক দিকগুলো দেখা হয়। টেকনিক্যাল অ্যানালিসিসে চার্ট এবং ডেটা অধ্যয়ন করে ভবিষ্যতের বাজারের গতিবিধির অনুমান করা হয়। ভারত আর মতো দেশে যেখানে অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের জ্ঞান আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সরকারি নীতি, অর্থনৈতিক সংস্কার এবং বৈশ্বিক বাজারের প্রভাব আপনার বিনিয়োগকে সরাসরি প্রভাবিত করে। বাজারের গতি কি আমার স্টকের পক্ষে? খবর বা সেন্টিমেন্ট কি এই গতিকে সমর্থন করে? আমার এন্ট্রির জন্য কি রিস্ক টু রিওয়ার্ড অনুপাত উপযুক্ত? যদি এই ৪টি প্রশ্নের মধ্যে ৪টির উত্তর হ্যাঁ হয়, তাহলেই ট্রেড করুন, অন্যথায় নয়। এই সিস্টেমই আপনাকে টাইমিংয়ে বিশেষজ্ঞ করে তুলবে। এবার আসি ব্যাক টেস্টিং এবং অভ্যাসের কথায়। আপনি যদি ক্রিকেটে ভালো খেলতে চান, তাহলে নেট অনুশীলন করবেন। ঠিক তেমনি ট্রেডিংয়েও আপনাকে পেপার ট্রেডিং করতে হবে, অর্থাৎ আসল টাকা না লাগিয়ে চার্ট দেখে ভার্চুয়াল ট্রেড করুন এবং দেখুন আপনার সিদ্ধান্ত সঠিক হচ্ছে কিনা। এই অভ্যাস আপনার মনকে শেখাবে কিভাবে সংকেত দেখতে এবং বুঝতে হয়। সময়জ্ঞানকে শক্তিশালী করার আরও একটি উপায় আছে: স্টকের নিজস্ব ব্যক্তিত্ব বোঝা। প্রতিটি স্টক একই রকম আচরণ করে না। যেমন রিলায়েন্স একটি স্থিতিশীল এবং বড় মুভওয়ালা স্টক, তেমনি টাটা মোটরস অস্থির। ছোট ক্যাপ স্টকে হঠাৎ করে স্পাইক বা ফল সাধারণ ব্যাপার। তাই প্রতিটি স্টকের গতিবিধি বুঝুন এবং সেই অনুযায়ী টাইমিং তৈরি করুন। এবার আসি একটি কম বোঝা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় দিক: ইন্ট্রাডে টাইমিং। আপনি যদি ইন্ট্রাডে করেন, তাহলে আপনার জানা দরকার যে ভারতে বাজার খোলার প্রথম ১৫ থেকে ৩০ মিনিট সবচেয়ে বেশি অস্থির থাকে। এই সময় বড় খেলোয়াড়েরা তাদের অবস্থান পরিবর্তন করে এবং ভিড় বিভ্রান্তিতে থাকে। তাই শুরুর ১৫ মিনিট শুধু দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। ১০টা ১৫ মিনিট থেকে ১১:৩০ পর্যন্ত সাধারণত ট্রেড নেবার জন্য ভালো সময় হয়, কারণ ততক্ষণে বাজারের মেজাজ স্পষ্ট হয়ে যায়।
একইভাবে লাঞ্চের পরের সময় অর্থাৎ 2 থেকে 3টে পর্যন্ত সেশন ফাইনাল মুভের জন্য উপযোগী হয়। টাইমিংয়ে আরও একটি বড় ভূমিকা থাকে পজিশন সাইজিংয়ের, অর্থাৎ আপনি একবারে কত টাকা বিনিয়োগ করেন। যখন টাইমিং স্পষ্ট এবং সংকেত শক্তিশালী হয় তখনই বড় বাজি ধরা উচিত। যদি পরিস্থিতি অস্পষ্ট হয় তাহলে ছোট সাইজ দিয়ে শুরু করাই বুদ্ধিমানের কাজ। আরেকটি জিনিস যা ভারতের ট্রেডারদের দ্রুত বোঝা উচিত তা হল ওভার ট্রেডিং এড়ানো। আপনি যদি দিনে 4 থেকে 5 বার ট্রেড করেন তাহলে আপনার ফোকাস টাইমিংয়ে নয়, কেবল অ্যাকশনে। আর বেশি অ্যাকশন এর মানে হলো বেশি ভুল। তাই আপনার ট্রেড নেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এই ট্রেড কি আমার নিয়ম মেনে চলছে? এখন এন্ট্রি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে নাকি অপেক্ষা করা? প্রতিবার যখন আপনি এটি করেন আপনি সময়ের সাথে আরও ভালোভাবে যোগাযোগ করতে শেখেন। এখন প্রশ্ন আসে, এই সিস্টেমের সাফল্যের হার কত শতাংশ হতে পারে? না, কোনো সিস্টেমই 100% সফল নয়, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে একটি কাঠামো দেয় যার মাধ্যমে আপনি সম্ভাবনার ভিত্তিতে সিদ্ধান্ত নেন, অনুভূতির ভিত্তিতে নয়। এই কারণেই ভারতের প্রতিটি সফল ট্রেডারের একটি ট্রেডিং জার্নাল থাকে, যেখানে সে প্রতিটি এন্ট্রি এবং এক্সিট রেকর্ড করে। আপনিও আপনার ডায়েরিতে লিখুন, আমি এই এন্ট্রি কেন নিলাম, কোন ভিত্তিতে নিলাম এবং ফলাফল কি হল। এই অভ্যাস আপনার টাইমিং দিন দিন উন্নত করবে। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা টাইমিংয়ের জন্য ধৈর্য দরকার এবং ধৈর্যের জন্য শৃঙ্খলা। এটি এমন একটি দক্ষতা যা ধীরে ধীরে তৈরি হয়, কিন্তু যখন তৈরি হয়ে যায় তখন আপনাকে সেই 10% ট্রেডারদের ক্যাটেগরিতে নিয়ে যায় যারা বছর পর বছর লাভ করে। মনে রাখবেন, ট্রেডিংয়ে টাকা কামানো কেবল ভালো স্ট্র্যাটেজি দিয়ে হয় না, বরং সঠিক সময় সেই স্ট্র্যাটেজি প্রয়োগ করে হয়। এবং এটি তখনই সম্ভব যখন আপনি আপনার মানসিক অবস্থান নিয়ন্ত্রণ করেন, বাজারের সংকেত মনোযোগ দিয়ে পড়েন এবং ধৈর্যের সাথে সঠিক সুযোগের অপেক্ষা করেন। অধ্যায় 5 ভাগ 1। প্রতিটি সফল ট্রেডারের মধ্যে একটি বিশেষ বিষয় থাকে। সে বাজারকে যুদ্ধের ময়দানের মতো নয়, বরং একটি প্রবাহিত নদীর মতো দেখে। সে জানে যে যখন আপনি নদীর প্রবাহের সাথে চলেন তখন আপনি আরও সহজে এবং নিরাপদে তীরে পৌঁছান। কিন্তু যদি আপনি সেই প্রবাহের বিরুদ্ধে সাঁতার কাটেন তাহলে আপনি ক্লান্তও হয়ে যান এবং ডুবেও যেতে পারেন। ট্রেডিংয়েও এই একই নীতি প্রযোজ্য, বাজারের দিক বোঝা এবং তার সাথে চলা। এটি হল ট্রেন্ড ফলোয়িংয়ের বিজ্ঞান, এবং এই অধ্যায়ে আমরা সেই সম্পর্কে বিস্তারিত কথা বলবো। অনেক নতুন ট্রেডার ট্রেডিংকে এমনভাবে দেখে, নিচে যাচ্ছে চলো কিনে নি, শীঘ্রই উপরে যাবে। ঊর্ধ্বমুখী প্রবণতা হল আপট্রেন্ড, নিম্নমুখী প্রবণতা হল ডাউন ট্রেন্ড অথবা সাইডওয়েজ, অর্থাৎ কোনো স্পষ্ট দিক ছাড়া। আপট্রেন্ডে প্রতিটি নতুন হাই আগের হাইয়ের ওপরে থাকে এবং প্রতিটি লো আগের লোয়ের ওপরে। ডাউন ট্রেন্ডে প্রতিটি নতুন লো আগের লোয়ের নিচে থাকে এবং হাইও নিচে নেমে আসে। এবং যখন এমন কিছু হয় না, অর্থাৎ হাই এবং লো উভয়ই একটি সীমিত পরিসরে ঘোরাফেরা করে, তখন সেটি সাইডওয়েজ হয়। বেশিরভাগ ট্রেডারদের সাইডওয়েজ মার্কেটে সবচেয়ে বেশি ক্ষতি হয়, কারণ তাদের মনে হয় যে তারা ট্রেন্ড ধরছে, কিন্তু আসলে তারা বিভ্রান্তিতে থাকে। তাই প্রথম নিয়ম হল ট্রেন্ড নিশ্চিত না করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। এবার প্রশ্ন আসে, ট্রেন্ড কিভাবে নিশ্চিত করা যায়? এর জন্য দুটি সবচেয়ে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য টুল হল মুভিং অ্যাভারেজ এবং ট্রেন্ড লাইন। যদি প্রাইস ধারাবাহিকভাবে এর উপরে থাকে এবং মুভিং অ্যাভারেজ ওপরের দিকে ঝুঁকে থাকে তাহলে এটি আপট্রেন্ডের সম্ভাবনা দেখায়। যদি প্রাইস নিচের দিকে যাচ্ছে এবং মুভিং অ্যাভারেজও নিচের দিকে ঝুঁকছে তাহলে এটি ডাউন ট্রেন্ড দেখায়। ভারতের অনেক অভিজ্ঞ ট্রেডার যেমন রাকেশ ঝুনঝুনওয়ালা বা বিজয় কেদিয়া এই পদ্ধতি অবলম্বন করেছেন। ট্রেন্ডকে চিনুন, তাতে প্রবেশ করুন এবং দীর্ঘক্ষণ ধরে থাকুন। তারা বাজারকে সময় দিয়েছেন এবং বিনিময়ে বাজার তাদের পুরস্কৃত করেছে। কিন্তু সাধারণ মানুষ বলে, আমার এত সময় নেই, আমার তো দ্রুত টাকা চাই। এই চিন্তাভাবনাই ট্রেন্ড অনুসরণ করা থেকে বিরত রাখে। ট্রেন্ড বোঝার আরও একটি আকর্ষণীয় উপায় হল সেক্টর অ্যানালিসিস। মার্কেটে কখনো কখনো একটি পুরো সেক্টর ট্রেন্ড করে। যেমন যদি ব্যাংকিং সেক্টরে গতি থাকে তাহলে এসবিআই, আইসিআইসিআই, অ্যাক্সিস সবাই একসাথে চলবে। যদি অটো সেক্টর উদীয়মান হয় তাহলে মারুতি, টাটা মোটরস, হিরো মোটোকর্প সবগুলিতেই প্রাণ আসবে।
তাই আপনাকে শুধু স্টক নয়, পুরো সেক্টরের ট্রেন্ড বুঝতে হবে। গতিবিধি দেখতে হবে। একইভাবে কখনো কখনো ট্রেন্ড কেবল নিফটি বা সেন্সেক্সে নয়, বরং মিড ক্যাপ বা স্মল ক্যাপ ইন্ডেক্সে থাকে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে যে আসল মুভমেন্ট কোথায় হচ্ছে। এবার আসি একটি সাধারণ ভুল নিয়ে, ট্রেন্ড রিভার্সাল ধরার চেষ্টা। অনেক নতুন ট্রেডার এটি চেষ্টা করে যে তারা ট্রেন্ড শেষ হওয়ার আগেই উল্টো দিকে ট্রেড করবে, অর্থাৎ টপ বা বটম ধরবে। আপনার জন্য সবচেয়ে ভালো উপায় হল ততক্ষণ ট্রেন্ড যতক্ষণ না সেটি ভেঙে যায়, অর্থাৎ যখন ট্রেন্ড এর জন্য ভেঙে যায় তখনই ট্রেড করুন, এবং যখন ট্রেন্ড ভেঙে যায় তখনই বেরিয়ে আসুন, এবং যখন ট্রেন্ড ভেঙে যায় তখনই বেরিয়ে আসুন। এর চূড়ান্ত সূত্র হল মার্কেট উইল অলওয়েজ টেস্ট ইয়োর পেশেন্স বিফোর গিভিং প্রফিট, অর্থাৎ বাজার সবসময় আপনার ধৈর্যের পরীক্ষা নেবে লাভ দেওয়ার আগে। যদি আপনি ধৈর্য না দেখান তাহলে বাজার আপনাকে কেবল ভুয়া সংকেত দেবে, কিন্তু যদি আপনি সময়ের সাথে ট্রেন্ড বোঝেন এবং মানসিকভাবে তাতে লেগে থাকেন তাহলে সেই ট্রেড আপনাকে সবচেয়ে বেশি রিটার্ন দেবে। তাই পরের বার যখন কোনো স্টক উপরে বা নিচে দৌড়াচ্ছে তখন তাকে প্রশ্ন করবেন না যে এখন তুই কোথায় যাবি, বরং নিজেকে জিজ্ঞাসা করুন, তুই কি আমাকে সেই সংকেত দিচ্ছিস যার উপর আমি ভরসা করতে পারি? এবং যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তার সাথে চলুন, কারণ এটি হল ট্রেডিংয়ের আসল শিল্প। প্রবাহের সাথে বয়ে চলা, সঠিক সময় প্রবেশ করা এবং ধৈর্যের সাথে লেগে থাকা। অধ্যায় 5 ভাগ 2। আপনার সবচেয়ে বড় শত্রু বাজার নয় এবং অন্য কোনো ট্রেডারও নয়। আপনার সবচেয়ে বড় শত্রু সেই মানুষটি যাকে আপনি প্রতিদিন সকালে আয়নায় দেখেন। ট্রেডিংয়ের দুনিয়ায় আবেগ দুটি ধারালো তলোয়ারের মতো। একদিকে তারা আপনাকে সতর্ক করে, কিন্তু অন্যদিকে তারা আপনাকে বিভ্রান্তও করতে পারে, এবং যদি আপনি আপনার আবেগের উপর নিয়ন্ত্রণ না করেন তাহলে সেরা কৌশলও ব্যর্থ হতে পারে। এখানেই আসে মানসিক অনুশীলন। প্রতিটি পেশাদার অ্যাথলিট, পাইলট বা সৈনিক অনুশীলনের মাধ্যমে মানসিকভাবে নিজেদের কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত করে। ট্রেডারকেও তাই করা উচিত। প্রতিদিন সকালে বাজার শুরু হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, যদি আজ আমার ট্রেড আমার উল্টো দিকে চলে যায় তাহলে আমি কি করব? যদি আমার স্টপ লস হিট হয়ে যায় তাহলে কি আমি শান্ত থাকতে পারব? যদি বাজারে কোনো অদ্ভুত খবর আসে তাহলে কি আমি আবেগে ভেসে যাব? এই মানসিক প্রস্তুতির দ্বারা আপনি আপনার ভেতরের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শুরু করেন, এবং এটি আপনাকে সেই 90% ভিড় থেকে আলাদা করে যারা কেবল প্রতিক্রিয়া দেখায়। এবার আসি এমন একটি দিক নিয়ে যা বেশিরভাগ মানুষ উপেক্ষা করে, ট্রেডিং জার্নাল। প্রতিটি পেশাদার ট্রেডারের একটি জার্নাল থাকে যেখানে সে প্রতিটি ট্রেডের রেকর্ড রাখে, কোন স্টক ছিল, কেন কিনলাম, কবে কিনলাম, কতটা কিনলাম, কবে এবং কেন বেরোলাম, কেমন অনুভব করছিলাম, পরিকল্পনা অনুযায়ী চলল কিনা, কি শিখলাম। এই জার্নাল আপনার আয়নায় পরিণত হয়, যার মাধ্যমে আপনি আপনার ভুলগুলি ধরতে পারেন, আপনার আচরণের ধরন বুঝতে পারেন এবং ধীরে ধীরে নিজেকে উন্নত করতে পারেন। এবার আসি সেই আবেগের কথায় যা সবচেয়ে বিপজ্জনক, ওভার কনফিডেন্স। 2-3টি ট্রেড সঠিক চললে ট্রেডার ভাবতে শুরু করে যে সে বাজারকে বুঝে গেছে। এখান থেকেই পতন শুরু হয়, কারণ ওভার কনফিডেন্স আপনাকে ঝুঁকি বাড়াতে বাধ্য করে, নিয়ম ভাঙতে উস্কায় এবং এই বিশ্বাস দেয় যে এখন আমি ভুল করতেই পারি না। তাই ট্রেডিংয়ে নম্রতা সবচেয়ে বড় গুণ। একজন ভালো ট্রেডার সবসময় মনে করে যে সে যে কোনো সময় ভুল হতে পারে। সে বাজারের সাথে কখনো লড়াই করে না, কেবল তাকে পড়ে, এবং যখন সংকেত পরিবর্তন হয় তখন সে দ্রুত নিজেকে পরিবর্তন করে নেয়। অহংকার ছাড়া, দ্বিধা ছাড়া। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিরতি নেওয়া। ক্রমাগত ট্রেড করা, ক্রমাগত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা এবং প্রতিটি মুভমেন্টে প্রতিক্রিয়া জানানো, এগুলো মানসিক ক্লান্তি বাড়ায়, এবং যখন মন ক্লান্ত থাকে তখন সিদ্ধান্ত দুর্বল হয়। তাই একজন ভালো ট্রেডারের উচিত দীর্ঘক্ষণ একটানা ট্রেড না করা। এই সংযোজনই আপনাকে দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখবে। এবার একটু ভেবে দেখুন, আপনি কি কখনো রিওয়ার্ড সিস্টেম গ্রহণ করেছেন? মানে যখন আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী একটি নিখুঁত ট্রেড করেন, তাতে লাভ হোক বা ক্ষতি, নিজেকে পুরস্কৃত করুন, কারণ এটি আপনার মনকে একটি সংকেত দেয়, তুমি সঠিক করছো, পরিকল্পনা অনুযায়ী চলা ভালো। এই ইতিবাচক রেইনফোর্সমেন্টের মাধ্যমে আপনি আপনার অভ্যাসগুলো উন্নত করতে পারেন। সবশেষে একটি ধারণা শেয়ার করতে চাই। ট্রেডারের কাজ হল বাজারের পূর্বাভাস দেওয়া, কিন্তু এই পরীক্ষা আপনার জ্ঞানের নয়, বরং আপনার চরিত্রের। এবং যদি আপনি প্রতিদিন নিজের ভেতরে তাকিয়ে আপনার আবেগগুলিকে জেনে এবং সেগুলিকে ভারসাম্যপূর্ণ রেখে ট্রেড করতে পারেন, তাহলে বিশ্বাস করুন, আপনার বৃদ্ধি কেবল আর্থিক হবে না, বরং মানসিক এবং আত্মিকও হবে। অধ্যায় 6 ভাগ 1। যদি আপনাকে একটি প্রশ্নের উত্তর দিতে হয়, আপনি কেন ট্রেড করেন, তাহলে আপনার উত্তরে একটি কৌশল ঝলকাতে হবে, কেবল একটি আবেগ নয়। অনেক লোক ট্রেড করে কারণ তাদের মনে হয় এতে দ্রুত টাকা কামানো যায়,
কিন্তু যারা দীর্ঘকাল ধরে টিকে থাকে এবং টিকে থেকে টাকা কামায় তারা কখনো আবেগ দিয়ে নয়, একটি সিস্টেম দিয়ে ট্রেড করে। প্রতিটি ট্রেডারের একটি সিস্টেম দরকার, এমন একটি সিস্টেম যা তাকে প্রতিদিন শৃঙ্খলায় রাখে, এমন একটি সিস্টেম যা আবেগকে সীমিত করে এবং যুক্তির জন্য জায়গা করে দেয়। কিন্তু একটি প্রশ্ন প্রায়শই আসে, সিস্টেমেটিক ট্রেডিং মানে কি? এর মানে হল আপনি প্রতিটি ট্রেড একটি প্রক্রিয়ার অধীনে করেন, এই ভাবনা থেকে নয় যে আজ আপনার ভালো লাগছে বা খারাপ। সিস্টেমেটিক ট্রেডিংয়ে সিদ্ধান্তের প্রক্রিয়া আগে থেকে নির্ধারিত থাকে। আপনি কোন সূচকের উপর ভরসা করেছেন, কোন সেটআপগুলিকে মানেন এবং কোন পরিস্থিতিগুলি আপনার এন্ট্রি এবং এক্সিটকে ট্রিগার করে, এই সব কিছুই সিস্টেমের অংশ। সিস্টেমেটিক ট্রেডিংয়ের একটি বড় সুবিধা হল এটি আপনাকে অস্থিরতায় স্থিতিশীলতা দেয়। যখন বাজার অনিশ্চিত থাকে এবং প্রতিটি নিউজ চ্যানেল চিৎকার করতে থাকে ক্র্যাশ এসেছে, তখনও একজন সিস্টেমেটিক ট্রেডার সেটাই করে যা সিস্টেম বলে, না বেশি না কম। এই কারণেই বিশ্বের সবচেয়ে সফল ট্রেডাররা, সে মার্ক ম্যানভিনি হোক বা রে ডালিও, সবার কাছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরীক্ষিত সিস্টেম থাকে। এবার আসি একটি মৌলিক কিন্তু কার্যকর ট্রেডিং সিস্টেমে কি থাকা উচিত। ১. ট্রেড সেটআপ। আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোন সংকেতগুলির উপর ট্রেড নেবেন। আপনি কি মুভিং অ্যাভারেজ ক্রসওভার দেখেন? আপনি কি ভলিউম ব্রেকআউটের দিকে মনোযোগ দেন? আপনার জন্য আরএসআই বা ম্যাকডি কি গুরুত্বপূর্ণ? একটি ভালো সিস্টেম এটি পরিষ্কার করে যে আপনি কখন আগ্রহী হবেন এবং কখন উপেক্ষা করবেন। ২. এন্ট্রি রুলস। সেটআপ দেখা মাত্রই কি আপনি সাথে সাথে ট্রেডে ঝাঁপিয়ে পড়েন, নাকি কনফার্মেশনের জন্য অপেক্ষা করেন? অনেক পেশাদার কনফার্মেশন স্ট্র্যাটেজি গ্রহণ করে, অর্থাৎ একটি সিগন্যাল আসার পর তারা দ্বিতীয় সিগন্যাল বা ক্যান্ডেলের জন্য অপেক্ষা করে। এর মাধ্যমে ফলস ব্রেকআউট এড়ানো যায়। ৩. স্টপ লস এবং পজিশন সাইজিং। একজন সিস্টেমেটিক ট্রেডার আগে থেকেই জানে সে একটি ট্রেডে কত টাকা হারাতে পারে। সে ১ থেকে ২% বেশি একটি ট্রেডে ঝুঁকি নেয় না। যদি ট্রেড ব্যর্থ হয় তাহলে ক্ষতি সীমাবদ্ধ থাকে। ৪. প্রফিট টার্গেট এবং এক্সিট রুলস। শুধুমাত্র এন্ট্রি নেওয়া গুরুত্বপূর্ণ নয়, কখন লাভ নিয়ে বেরিয়ে আসতে হবে সেটাও সমান গুরুত্বপূর্ণ। অনেক সময় ট্রেড সফল হয়, কিন্তু ট্রেডার লোভের কারণে প্রফিট বুক করতে পারে না এবং লাভ কমে যায় বা শেষ হয়ে যায়। তাই সিস্টেম এটি নির্ধারণ করে যে আপনি কোন পরিস্থিতিতে লাভ নেবেন। আপনি কি ট্রেলিং স্টপ ব্যবহার করেন? আপনি কি কোনো টেকনিক্যাল লেভেলে এক্সিট করেন? ৫. রিভিউ এবং অপটিমাইজেশন। কোনো সিস্টেমই নিখুঁত নয়। প্রতি মাস বা প্রতি ২০-৩০টি ট্রেডের পর একজন সিস্টেমেটিক ট্রেডার তার সমস্ত ট্রেডের পর্যালোচনা করে। কতটি ট্রেড সফল হয়েছে, কোথায় গোলমাল হয়েছে, সেটআপে কি কিছু উন্নতি করা উচিত, বাজারের গতি কি পরিবর্তন হয়েছে। এই প্রক্রিয়া সিস্টেমকে সজীব রাখে, এটি সময়ের সাথে আপডেট হয়। এবার প্রশ্ন আসে, সিস্টেম তৈরি করা কি এত সহজ? সত্যি বলতে না, কারণ সিস্টেম তৈরি করা কঠিন নয়, সিস্টেমের ওপর ভরসা করা কঠিন। অনেক সময় সিস্টেম বলে কেনো না, কিন্তু মন বলে এইবার কিনে ফেলি, ভালো লাগবে। অনেক সময় সিস্টেম বলে এখন বিক্রি করে দাও, কিন্তু ভেতর থেকে আবার আসে আরেকটু অপেক্ষা করি, আরও প্রফিট আসবে। এটাই আসল পরীক্ষা যে আপনি সেই মেশিনের মতো কাজ করতে পারেন কিনা যা তার নিয়ম থেকে বাইরে যায় না। ভালো সিস্টেম সেটাই যা ব্যাক টেস্টেড, অর্থাৎ আপনি এটিকে বিগত বছরের ডেটাতে পরীক্ষা করেছেন। ব্যাক টেস্টিং থেকে দুটি জিনিস পাওয়া যায়: ১. সিস্টেমের সাফল্যের হার অনুমান, ২. সেটির ওপর বিশ্বাস বাড়ে। যখন আপনি জানেন যে আপনার সিস্টেম গত ৫ বছরে ৬০% সময় সঠিক ছিল এবং গড় লাভ ক্ষতির চেয়ে ৩ গুণ বেশি ছিল, তখন আপনি বড় ঝুঁকি নিতে পারেন। একটি সফল সিস্টেম তৈরি হয় সরলতা থেকে। আপনি জটিল থেকে জটিলতম সিস্টেম তৈরি করতে পারেন, কিন্তু মনে রাখবেন একটি সিস্টেম অতীতের জন্য তৈরি হয়, ভবিষ্যতের জন্য নয়। তাই সিস্টেমে সরলতা জরুরি। ৫-৬টি সাধারণ নিয়ম যা আপনি চিন্তা না করেই প্রয়োগ করতে পারেন। কোনো অতিরিক্ত জটিল সিস্টেম দীর্ঘমেয়াদে ব্যর্থ হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নো অ্যাকশন ডিসিপ্লিন, অর্থাৎ যখন সিস্টেম কোনো সংকেত দেয় না তখন কোনো অ্যাকশন না নেওয়া। স্ক্রিন খুলে বসে থাকা কিন্তু কোনো ট্রেড না নেওয়া, কারণ সিস্টেম সেটার অনুমতি দেয় না। এটিও একটি দক্ষতা। এই হল নো অ্যাকশন ডিসিপ্লিন, এবং এই দক্ষতা আপনাকে সেই ৯৫% থেকে আলাদা করে যারা তাড়াহুড়োয় ফেঁসে যায়। আরেকটি কথা, সিস্টেম্যাটিক ট্রেডিং মানে এই নয় যে আপনি কখনো পরিবর্তন করবেন না। বাজার পরিবর্তিত হয় এবং আপনাকে সেই অনুযায়ী আপনার সিস্টেমকে টেস্ট করে ইভলভ করতে হবে, কিন্তু সেই পরিবর্তনও একটি প্রক্রিয়া থেকে আসুক, আবেগপূর্ণ সিদ্ধান্ত থেকে নয়। আপনি আপনার সিস্টেমে পরিবর্তন করুন, কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যা ট্রেডের পরে। ট্রেডিংয়ে আপনার সিস্টেমকে ৫০টি ট্রেড পর্যন্ত চালিয়ে দেখতে হবে।
অধ্যায় 6 ভাগ 2 অধ্যায় 7 প্রক্রিয়া আপনার মনকে চ্যালেঞ্জ করতে শুরু করে উদাহরণস্বরূপ আপনার সিস্টেম বলে যে যদি কোনো স্টক 20 দিনের মুভিং অ্যাভারেজ অতিক্রম করে এবং ভলিউম বেড়ে যায় তাহলেই কিনুন কিন্তু যেদিন এমন সেটআপ সামনে আসে সেদিন কোনো নেগেটিভ খবর আসে বা মার্কেট একটু পড়তে শুরু করে এবং আপনার মন ভয় দেখায় সত্যিই কি কেনা উচিত অথবা যখন সিস্টেম স্টপ লস হিট করে তখন আপনার মন বলে আরেকটু থাকলে হয়তো আবার উপরে আসত এখানেই আসল পরীক্ষা হয় সিস্টেম অনুসরণ করা কঠিন নয় এটিকে ক্রমাগত অনুসরণ করা কঠিন কারণ মানুষের মন কখনো স্থির থাকে না সে প্রতিটি মুহূর্তে নতুন অনুমান তৈরি করে ভয় পায় উত্তেজিত হয় এবং নিজেকে চালাক মনে করে তাই সিস্টেম্যাটিক ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মসচেতনতা আপনাকে আপনার মনের চাল বুঝতে হবে প্রতিবার যখন আপনার মন বলবে এইবার নিয়ম ভেঙে দাও তখন আপনাকে সেই আওয়াজটিকে চিনতে হবে এবং শান্ত করতে হবে এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার সিস্টেমে সাফল্যের হার 60% হয় তাহলে এর মানে হল 10 বারে 4 বার এটি ব্যর্থ হবে এবং এই ব্যর্থতা আপনাকে মেনে নিতে হবে এই ব্যর্থতাকে মেনে নেওয়া অনেক সময় কঠিন হয় কারণ আমাদের ভেতরের অহংকার বলে আমি ভুল হতে পারি না আপনাকে আপনার অহংকারকে অতিক্রম করতে হবে যাতে যখন বাজার আপনাকে ভয় দেখায় লোভ দেখায় বা বিভ্রান্ত করে আপনি শুধু সেটাই করেন যা আপনি আগের থেকে ঠিক করেছেন এবার আসি আরেকটি ব্যবহারিক চক্রের কথায় রিভেঞ্জ ট্রেডিং অনেক সময় যখন একটি ট্রেডে ক্ষতি হয় তখন ট্রেডার তাড়াহুড়ো করে পরে ট্রেড নেয় যাতে আগের ক্ষতি পুষিয়ে নিতে পারে কিন্তু এই পরের ট্রেড প্রায়শই তাড়াহুড়ো সিস্টেমের বাইরে নেওয়া হয় এবং ক্ষতিকে আরও বাড়িয়ে দেয় এই অবস্থাকে ইমোশনাল লুপ অফ লসেস বলা হয় এই চক্র থেকে বাঁচার একটাই উপায় বিরতি প্রতিটি ক্ষতির পর সিস্টেম্যাটিক ট্রেডার কিছুক্ষণ থামে সে তার প্রক্রিয়ার পর্যালোচনা করে সে জানে যে ক্ষতি ট্রেডিংয়ের অংশ এবং যদি সে সিস্টেমকে সঠিকভাবে অনুসরণ করে থাকে তাহলে তার কোনো আফসোস হওয়া উচিত নয় এখন প্রশ্ন আসে কখনো কি সিস্টেম ভাঙা উচিত অনেক সময় অভিজ্ঞ ট্রেডাররা নিজেদের বলে এইবার আমার অভিজ্ঞতা বলছে যে এই ট্রেড চলবে এবং তারা সিস্টেমের বাইরে গিয়ে ট্রেড নেয় কখনো কখনো সেই ট্রেড সফলও হয় এবং তারপর সবচেয়ে বিপজ্জনক বিষয় ঘটে ট্রেডার মনে করে যে সে সিস্টেমের চেয়েও বেশি জানে কিন্তু সফল ট্রেডাররা নিজেদের বারবার মনে করিয়ে দেয় সিস্টেম কোনো একটি ট্রেডের জন্য নয় এটি পুরো ট্রেডিং ক্যারিয়ারের জন্য যদি আপনি আপনার প্রতিটি সিদ্ধান্তকে অভিজ্ঞতা দিয়ে নয় ডেটা দিয়ে যুক্ত করতে পারেন তাহলে আপনি কেবল ভাগ্যের উপর ট্রেড করছেন আর ভাগ্য ভরসার যোগ্য নয় এবার কিছু শব্দের সেই মানসিকতাকে বুঝি যা একজন সিস্টেম্যাটিক ট্রেডারকে প্রতিদিন গ্রহণ করতে হয় 1 ডিট্যাচমেন্ট আপনাকে প্রতিটি ট্রেড থেকে মানসিকভাবে দূরে থাকতে হবে কোনো ট্রেড আমার সম্মানের প্রশ্ন নয় 2 কনসিস্টেন্সি প্রতিটি পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত নেওয়া যা আপনি সিস্টেমে নির্ধারণ করেছেন মন অন্য কিছু বললেও 3 অ্যাকসেপ্টেন্স ক্ষতিকে স্বীকার করা এবং শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া এবার আসি একটি বড় ভুল নিয়ে সিস্টেম হপিং অনেক নতুন ট্রেডার একটি সিস্টেম গ্রহণ করে কিছু ক্ষতি হলেই সেটি ছেড়ে দেয় এবং নতুন সিস্টেম খোঁজে তারপর কয়েক সপ্তাহ পর একই প্রক্রিয়া পুনরাবৃত্তি হয় এর ফলস্বরূপ তারা কখনো কোনো সিস্টেমের দক্ষতা অর্জন করে না মনে রাখবেন কোনো সিস্টেমই স্বল্প মেয়াদে নিখুঁত হয় না কিন্তু যদি এটি দীর্ঘমেয়াদে লাভজনক হয় তাহলে তাতে লেগে থাকাটাই আসল শিল্প আপনাকে আপনার সিস্টেমের সাথে একটি সম্পর্ক তৈরি করতে হবে যেখানে আপনি এটিকে বোঝেন এর সীমাবদ্ধতাগুলি জানেন এবং তারপরেও এর উপর ভরসা করেন এটিকে বলে ডিসিপ্লিনড ট্রাস্ট এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সিস্টেমের সাথে একটি রুটিন প্রতিটি সফল ট্রেডারের একটি রুটিন থাকে সকালে কখন স্ক্রিন খুলতে হবে দিনে কোন অ্যালার্টগুলিতে মনোযোগ দিতে হবে কতবার ট্রেড দেখতে হবে এবং রাতে দিনের সমস্ত ডেটা কিভাবে যাচাই করতে হবে এই সব কিছু আপনার সিস্টেমের নির্ভরযোগ্যতা বাড়ায় এবং সবশেষে যদি আপনি ট্রেডিংকে একটি পেশা হিসেবে দেখেন তাহলে সিস্টেম আপনার সহকর্মী হয়ে ওঠে এটি আপনাকে দিক নির্দেশনা দেয় এবং আপনি তাকে অনুসরণ করেন যদি আপনি একবার এই শৃঙ্খলা ধরে ফেলেন তাহলে বাজারের অনিশ্চয়তাও আপনাকে টলাতে পারবে না সিস্টেম্যাটিক ট্রেডিং কোনো অলৌকিক ঘটনা নয় এটি একটি ব্যবহারিক শৃঙ্খলা যা প্রতিদিন অনুশীলন করার মাধ্যমে বড় হয় ট্রেডিংয়ের সবচেয়ে বড় ভুল এটি বিশ্বাস করা যে একবার আপনি সিস্টেম তৈরি করে ফেললে আপনি সব সময় জিতবেন
সত্যি কথা হলো, বাজার কখনো একরকম থাকে না। এটি তার গতি, প্রবণতা এবং তার চাল পরিবর্তন করে, এবং যদি আপনার সিস্টেমও পরিবর্তন না হয় তাহলে ধীরে ধীরে এটি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তাই সিস্টেমকে সময়ে সময়ে মূল্যায়ন, অভিযোজন এবং পরিমার্জন করা জরুরি। এই প্রক্রিয়া শুনতে টেকনিক্যাল মনে হলেও আসলে এটি ততটাই মানসিক এবং ব্যবহারিক যতটা টেকনিক্যাল। সবচেয়ে প্রথমে আসি মূল্যায়নের কথায়। প্রতিটি প্রফেশনাল ট্রেডার একটি কাজ অবশ্যই করে: ডায়েরি লেখে। ট্রেডিং জার্নাল তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হয়। প্রতিটি ট্রেড, তার জয় হোক বা পরাজয়, সেটি নোট করা হয়, এবং শুধুমাত্র এন্ট্রি, এক্সিট এবং লাভ নয়, বরং সেই সময়ের মানসিক অবস্থা, কারণ নিয়ম পালন এবং ট্রেড নেওয়ার অনুভূতিও। কেন? কারণ সিস্টেমকে উন্নত করার জন্য শুধু ডেটা নয়, আচরণগত ডেটা দরকার হয়। আপনি এটি দেখছেন না যে কোথায় ক্ষতি হয়েছে, আপনি দেখছেন যে আমি কোথায় সিস্টেম থেকে সরে এসে ভেবেছি। এবার আসে দ্বিতীয় ধাপ, অভিযোজন বা অ্যাডাপ্টেশন। প্রতিটি সিস্টেম একটি নির্দিষ্ট বাজারের জন্য ডিজাইন করা হয়। কিছু সিস্টেম ট্রেন্ডিং মার্কেটে ভালো কাজ করে, কিছু সাইডওয়েজ মার্কেটে। কিন্তু যখন বাজারের মিজাজ বদলায়, তখন সিস্টেমের পারফরম্যান্সও বদলে যায়। উদাহরণস্বরূপ, যদি আপনার সিস্টেম ব্রেকআউটের উপর ফোকাস করে এবং বাজার ক্রমাগত একটি সীমার মধ্যে চলে, তাহলে আপনার বারবার স্টপ লস হতে পারে। এই সময় একজন ট্রেডারকে এটি বুঝতে হবে যে আমার পারফরম্যান্স কি এই কারণে খারাপ হচ্ছে, কারণ আমি নিয়ম ভাঙছি, নাকি কারণ আমার সিস্টেম বাজারের অনুকূলে নয়। এখানে একটি বড় বোঝার দরকার হয়। অনেক সময় আমরা পারফরম্যান্স খারাপ হতেই ঘাবড়ে যাই এবং সিস্টেম পরিবর্তন করতে শুরু করি। কিছুদিন ধৈর্য ধরলে বাজার আবার সিস্টেমের অনুকূল হতে পারে। তাই সিস্টেম পরিবর্তন করার আগে নিজেকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করুন। আমি কি নিয়মগুলি সঠিকভাবে অনুসরণ করেছি? বাজারের আচরণ কি সত্যিই পরিবর্তিত হয়েছে? একটি ছোট পরিবর্তন কি সিস্টেমকে অনুকূল করতে পারে? এবার আসি সিস্টেমের পরিমার্জনায়। পরিমার্জনা মানে সিস্টেমকে ধীরে ধীরে উন্নত করা। এখানে কিছু ব্যবহারিক উপায় দেওয়া হয়েছে যা পেশাদার ট্রেডাররা ব্যবহার করেন। 1. ফিল্টার যোগ করা। যদি আপনার সিস্টেম অনেক মিথ্যা সংকেত দেয়, তাহলে আপনি একটি অতিরিক্ত শর্ত যোগ করতে পারেন, যেমন ভলিউম বা RSI এর সমর্থন। দ্বিতীয়ত, টাইম ফ্রেমের পর্যালোচনা। অনেক সময় সিস্টেম একটি টাইম ফ্রেমে কাজ করে না, কিন্তু একটু ওপরে বা নিচের টাইম ফ্রেমে খুব ভালো পারফর্ম করে। তৃতীয়ত, পজিশন সাইজিংয়ে অ্যাডজাস্টমেন্ট। সিস্টেমের পারফরম্যান্স শুধু এন্ট্রি এক্সিটের ওপর নয়, আপনার পজিশন সাইজিংয়ের ওপরও নির্ভর করে। আপনি কি খুব বড় পজিশন নিচ্ছেন? আপনি কি একই সময় অনেক ট্রেড নিচ্ছেন? কখনো কখনো আমরা সিস্টেমকে এত নিখুঁত করার চেষ্টা করি যে এটি বাস্তব বাজারে কাজই করে না। এটিকে কার্ভ ফিটিং বলে। এটি এড়ানোর উপায় হল সিস্টেমকে সহজ এবং শক্তিশালী রাখা। এবার কথা বলি আরও একটি গুরুত্বপূর্ণ ব্যবহারিক দিক নিয়ে, বায়াস। ট্রেডিং সিস্টেম বিশ্লেষণ করার সময় সবচেয়ে বড় বিপদ হল আমাদের নিজস্ব চিন্তাধারা। উদাহরণস্বরূপ, যদি আমরা বিশ্বাস করি যে বাজার সবসময় উপরে যাবে, তাহলে আমরা সিস্টেমের এমন ট্রেডগুলিকে বেশি গুরুত্ব দেব যা লং সাইডে সফল হয়েছে। তাই সিস্টেম মূল্যায়ন করার আগে একটি জিনিস বুঝে নিন, আপনাকে নিজেকে এক কদম পিছনে সরিয়ে দেখতে হবে। ডেটাকে ডেটা হিসাবে দেখতে হবে, তাতে নিজের চিন্তা বা ইচ্ছা মেশানো যাবে না। এর জন্য কিছু ট্রেডার অন্যদের সাহায্য নেন, যেমন ট্রেডিং কমিউনিটি, মেন্টর বা ডেটা অ্যানালিস্ট, যাতে তারা ফিডব্যাক দিতে পারে। এবার কথা বলি সিস্টেমের ফিডব্যাক লুপস নিয়ে। এটি একটি বৈজ্ঞানিক নীতি যা প্রতিটি সফল সিস্টেমে থাকে। এর মানে হল যে সিস্টেম তার অতীতের আউটপুটগুলি পরে নিজেকে উন্নত করে। এটি কিভাবে হতে পারে? ধরুন আপনার সিস্টেম গত 50টি ট্রেডে 20% বেশি ড্রডাউন দেখিয়েছে। এবার আপনি জিজ্ঞাসা করুন কেন? স্টপ লস কি খুদ দূরে? ট্রেডগুলির সময় কি ভুল ছিল? ভলিউম কন্ডিশন কি মিস হচ্ছে? এই সমস্ত অবজারভেশনগুলি আপনি একটি ডকুমেন্টে সংরক্ষণ করেন এবং তারপর প্রতি 50 বা 100 ট্রেডের পর সেগুলির ওপর রিভিউ করেন। এই প্রক্রিয়াতেই আপনার সিস্টেম একটি সাধারণ টুল থেকে একটি জীবন্ত সিস্টেমে পরিণত হয়, যা সময়ের সাথে সাথে উন্নত হয়। এইবার কিছু ব্যবহারিক পরামর্শ যা প্রতিটি সিস্টেম্যাটিক ট্রেডারকে গ্রহণ করা উচিত। 1. নো ট্রেডও একটি ভালো ট্রেড। শুধুমাত্র আপনার সিস্টেম চুপ আছে বলে আপনি ঘাবড়ে গিয়ে ম্যানুয়াল ট্রেড করবেন না। শান্তিও একটি সিদ্ধান্ত। 2. আপনার সিস্টেমকে ভালোবাসবেন না। যদি একটি সিস্টেম কাজ না করে এবং আপনি ডেটা থেকে এটি সুস্পষ্ট হয়ে যায়, তাহলে এটিকে পরিবর্তন করতে ভয় পাবেন না। ব্যক্তিগত আবেগ নয়, যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নিন। 3. সিস্টেমকে সিজনাল বানাবেন না। কিছু লোক মনে করে যে দিওয়ালিতে বাজার ওপরে যায় বা বাজেটের আগে র্যালি হয়, কিন্তু যতক্ষণ না এই বিষয়গুলি সিস্টেমের ডেটা দ্বারা প্রমাণিত হয়, ততক্ষণ সেগুলিকে আপনার সিস্টেমে অন্তর্ভুক্ত করবেন না।
4. ডাইভার্সিফিকেশন উইদিন সিস্টেমস। যদি আপনার কাছে একাধিক সিস্টেম থাকে, যেমন একটি ব্রেকআউট এবং একটি মিন রিভার্সন, তাহলে উভয়ের সিগন্যালগুলিকে ব্যালেন্স করা শিখুন। কখনো কখনো একটি সিস্টেম ব্যর্থ হচ্ছে, অন্যটি চলছে, এবং এই ডাইভার্সিফিকেশন আপনার ইকুইটি মসৃণ রাখে। এবং পরিশেষে সিস্টেমকে জীবনশৈলী বানান। ঠিক যেমন একজন খেলোয়াড় প্রতিদিন অনুশীলন করে, একজন সঙ্গীতজ্ঞ প্রতিদিন রিয়াজ করে, তেমনি একজন ট্রেডারকে প্রতিদিন সিস্টেমের সাথে বাঁচতে হয়। এটি একটি শৃঙ্খলা, একটি উৎসর্গ। এখানে আপনি আপনার আবেগ দ্বারা নয়, আপনার সিস্টেম দ্বারা চলতে শেখেন। এবং এই সূক্ষ্ম পার্থক্যই একজন অপেশাদারকে একজন মাস্টার ট্রেডারে পরিণত করে। অধ্যায় 7 ভাগ 2। ট্রেডিংয়ের সবচেয়ে বড় প্রতারণা হল আমরা মনে করি যদি আমার সিস্টেম পারফেক্ট হয়ে যায় তাহলে আমি কখনো হারব না। বাস্তবতা হলো যে পারফেক্ট সিস্টেম বলে কিছু হয় না। প্রতিটি সিস্টেম একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের অধীনে কাজ করে এবং সেই ফ্রেমওয়ার্ক সবসময় বাজার থেকে এক ধাপ পিছনে থাকে। বাজার চলছে বর্তমানে, কিন্তু প্রতিটি সিস্টেমের ভিত্তি হলো অতীত। তাই যখনই কোনো সিস্টেম কাজ করে না, তখন আসলে দোষ বাজারের নয়, সিস্টেমের নয়, বরং সেই ট্রেডারের হয় যে তাকে পরিবর্তিত প্রেক্ষাপটে ব্যবহার করতে জানে না। এবার প্রশ্ন ওঠে, একজন পরিপক্ক ট্রেডার কী করেন যখন তার সিস্টেম ব্যর্থ হতে শুরু করে? সবার আগে সে আতঙ্কিত হয় না। বেশিরভাগ নতুন ট্রেডারের সবচেয়ে বড় ভুল এটাই হয়, যেই কিছু ট্রেড খারাপ হলো তারা ঘাবড়ে যায়। সিস্টেম কি সঠিক সিগন্যাল দিয়েছিল? ট্রেডার কি সঠিক সময় নিয়েছিল? বাজারের বাইরের কারণের প্রভাব ছিল কি? সিস্টেমকে কি একটু অ্যাডজাস্ট করা যেতে পারে? এই ডেটা ভিত্তিক চিন্তাই একজন দুর্বল ট্রেডারকে শক্তিশালী করে তোলে। এবার কথা বলি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, রেজিলিয়েন্স, অর্থাৎ ট্রেডিংয়ে টিকে থাকার ক্ষমতা। অনেক ট্রেডার শুধুমাত্র এই কারণে বাইরে হয়ে যায় কারণ তারা তাদের সিস্টেমের টেস্টিংয়ে ধৈর্য দেখায়নি। মাত্র 10 থেকে 20টি ট্রেডে হার দেখল আর ভাবল এটি কাজ করে না। কিন্তু বাস্তবতা হলো যে কোনো সিস্টেম তখনই প্রমাণিত হয় যখন আপনি কমপক্ষে 100 থেকে 200টি ট্রেড তার উপর সম্পূর্ণ ভরসা রেখে করেন। এখানে একটি বিহেভিয়ারাল ফ্যাক্ট কাজ করে। আমরা নিজেদের হারকে বেশি গুরুতর মনে করি এবং জিতকে তাড়াতাড়ি ভুলে যাই। তাই সিস্টেমের মূল্যায়ন করার সময় আপনাকে শুধুমাত্র আপনার অনুভূতির ওপর নয়, সংখ্যার ওপর ভরসা করতে হবে। এবার আসা যাক একটি অত্যন্ত কম অনুমান করা দিক নিয়ে, রিস্ক অফ রুইন। এর মানে হলো আপনার ট্রেডিং সিস্টেমে কি এত স্থিতিশীলতা আছে যে খারাপ সময় আপনার পুরো ক্যাপিটাল উড়িয়ে দেবে না? ধরুন আপনার সিস্টেম 40% উইন রেশিওতে কাজ করে এবং 1 বা 2 এর রিওয়ার্ড টু রিস্ক দেয়। তবুও যদি আপনি 10টি ট্রেডে 8 বার ভুল এন্ট্রি করেন এবং আপনার রিস্ক বা ট্রেড খুব বেশি ছিল, তাহলে আপনার ইকুইটি খুব তাড়াতাড়ি ডাউন হতে পারে। তাই পরিপক্ক ট্রেডাররা তাদের সিস্টেমের রিস্ক ম্যাট্রিক্স সবসময় মনিটর করেন। কিছু কি ম্যাট্রিক্স হয়? ম্যাক্সিমাম ড্রডাউন, আপনি কত বড় ক্ষতি দেখেছেন কোনো সিরিজে। অ্যাভারেজ লুজিং স্ট্রিক, একটানা কতগুলো ট্রেড আপনার লসে গেছে। রিস্ক বা ট্রেড, আপনি কি 1% বেশি রিস্ক নিচ্ছেন? এই সব বিষয় সিস্টেমের অংশ হওয়া উচিত। আপনার সিস্টেম শুধুমাত্র এন্ট্রি এক্সিটের চার্ট নয়, বরং একটি ক্যাপিটাল প্রোটেকশন ফ্রেমওয়ার্ক হওয়া উচিত। এবার প্রশ্ন আসে, একটি সিস্টেম কি প্রতিটি ফেজে চলতে পারে? উত্তর হলো না। ট্রেডারকে সিস্টেমের সাথে সাথে বাজারের ফেজকেও চিনতে জানতে হবে। বাজারের 3টি সাধারণ ফেজ হয়। 1 ট্রেন্ডিং ফেজ, যেখানে প্রাইস একটি দিকে একটানা চলে, এখানে মোমেন্টাম সিস্টেম কাজ করে। 2 রেঞ্জিং ফেজ, যখন প্রাইস সীমিত পরিসরে ওপরে নিচে হয়, যেমন বাজেট ডে বা আরবিআই এর ঘোষণা, এখানে নিউট্রাল বা নো ট্রেড সিস্টেম কাজ আসে। তাই কিছু পরিপক্ক ট্রেডার মাল্টি সিস্টেম স্ট্র্যাটেজি গ্রহণ করেন। তারা একই সময় 3টি সিস্টেম চালান, কিন্তু প্রতিটি সিস্টেমের অ্যালোকেশন বাজারের স্থিতির উপর ভিত্তি করে নির্ধারণ করেন। উদাহরণস্বরূপ, যদি বাজার ট্রেন্ডিং হয় তাহলে তারা 60% ট্রেড ট্রেন্ড সিস্টেম থেকে করেন এবং বাকি 40%কে রেঞ্জিং এবং নিউট্রাল সিস্টেমের উপর ছেড়ে দেন। এটি এক প্রকার পোর্টফোলিও ম্যানেজমেন্ট অফ সিস্টেমস হয়ে যায়। এবার কথা বলি ডিসিপ্লিন ভার্সেস ফ্লেক্সিবিলিটি নিয়ে। একজন ট্রেডারকে দুটি বিপরীত গুণকে একসাথে গ্রহণ করতে হয়। একদিকে তাকে সেটাও অপরিপক্ক ট্রেডাররা জানে যে তাদের কাজ সিস্টেমের দাস হওয়া নয়, বরং সিস্টেমকে ক্রমাগত উন্নত করতে করতে বাজারের সাথে তাল মেলাতে হয়। এবার একটি শেষ গুরুত্বপূর্ণ বিষয়, মেন্টাল এনার্জি ম্যানেজমেন্ট। প্রতিটি সিস্টেম পরিচালনা করার জন্য মানসিক শক্তি প্রয়োজন হয়। যদি আপনার সিস্টেম খুব বেশি জটিল হয়, অনেক ইন্ডিকেটর অনেক সিগন্যাল দেয়, তাহলে আপনি ডিসিশন ফেটিগের শিকার হতে পারেন। পরিপক্ক ট্রেডাররা সবসময় সিম্পল সিস্টেমের উপর ভরসা করেন, কারণ তারা জানে যে বেশি চিন্তা
করলে ট্রেডিং ভালো হয় না, বরং ক্লিয়ার থিঙ্কিং এবং কম কনফিউশন থেকে হয়। তাই যদি আপনার সিস্টেম যত বেশি অটোমেটেড লজিকে চলে এবং যত কম ইমোশনাল জাজমেন্টে, ততই ভালো। এবং যখন আপনি এই স্তরে পৌঁছে যান যেখানে সিস্টেম একটি সিম্পল রুটিন হয়ে যায়, যেখানে আপনি তাকে বিনা দ্বিধায় ফলো করেন, তখন আপনি একজন ট্রেডার নন, একজন পেশাদার হয়ে যান। এখান থেকেই শুরু হয় আসল ট্রেডিংয়ের কলা, যেখানে জিত বা হার শুধুমাত্র সংখ্যা থাকে না, বরং একটি বড় ভিশনের দিকে ছোট ছোট পদক্ষেপ হয়ে যায়। অধ্যায় 8/1। আপনি যতই ভালো ট্রেডিং সিস্টেম অনুসরণ করুন না কেন, যদি আপনার মানসিকতা স্পষ্ট না হয়, তাহলে প্রতিটি সিদ্ধান্ত অস্পষ্ট হয়ে যাবে। ট্রেডিংয়ের আসল যুদ্ধ আপনার মস্তিষ্কের ভিতরে চলে।